প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি মহান আল্লাহ পাকের ইচ্ছায় আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এসএসসি ফিজিক্সের খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার কাজ ক্ষমতা শক্তি অর্থাৎ চতুর্থ অধ্যায়ের যে সিকিউ প্রশ্ন বিভিন্ন বোর্ডে বিভিন্ন সময় বিভিন্ন সালে পরীক্ষাগুলোতে আসছে, অর্থাৎ বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো আমরা সলভ করছিলাম, যেগুলো বিগত সালের প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রিভিয়াস ভিডিওগুলোতে 2018 সাল পর্যন্ত গাণিতিক সমস্যাগুলো সমাধান করেছিলাম। আজকের টিউটোরিয়ালটিতে আমরা 2016, 17 এবং 15 সালের যে সিকিউ প্রবলেম এগুলো সলভ করব। প্রিয় শিক্ষার্থীরা, গুরুত্বপূর্ণ এই ক্লাসটিতে সম্পূর্ণ সময় জুড়ে আপনারা সবাই ফিজিক্স ল্যাবের সাথেই থাকবেন। আমি আপনাদের মেন্টর সামিউল নেওয়াজ আপনাদের সাথেই থাকব। প্রিয় শিক্ষার্থীরা, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম প্রত্যেকটি লেকচার এবং গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যাগুলো সমাধানের নোটিফিকেশন সবার আগে পেতে আপনারা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আমাদের প্রথম যে অঙ্কটি আমরা সলভ করব, আমাদের প্রথম অঙ্কটি ঢাকা বোর্ড 2017। আমরা এই প্রশ্নটি সলভ করতে চাই। আপনারা আপনাদের স্ক্রিনে প্রশ্নটি দেখতে পাচ্ছেন। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রশ্নটি সলভ করব ঢাকা বোর্ড 2017। উদ্দীপক হিসাবে এখানে একটি চিত্র দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন এ বি, অর্থাৎ এ থেকে বি একটি উচ্চতা, এ থেকে বি এই উচ্চতা হচ্ছে 50 মিটার। 50 মিটার উপরে 40 কেজি ভরের একটি বস্তু রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্নটি যেটা আমরা সলভ করব, গ দাগের প্রশ্ন, বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে এটি নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, খুবই সহজ একটি অঙ্ক, যেটি সলভ আপনারা সবাই নিজেরাই পারবেন। তো আমাদের এখানে যখন কোনো একটি বস্তু উপর থেকে নিচের দিকে পড়ে, অর্থাৎ এখানে বলা আছে কত বেগে ভূমিতে আঘাত করবে, তার মানে বস্তুটি বি অবস্থানে আছে, বি অবস্থান থেকে বস্তুটি নিচের দিকে পড়তে থাকবে। তাহলে যখন কোনো একটি বস্তু পড়ন্ত তখন তার আদিবেগ 0, সেখানে জি ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের বের করতে হবে শেষ বেগ কত। ওকে, তাহলে আমরা জানি গতির চতুর্থ সমীকরণ ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। ওকে, আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে অতএব ভি ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার মানে হচ্ছে 0 এর স্কোয়ার প্লাস 2 ইন্টু জি মানে হচ্ছে 9.8 ইন্টু এইচ। প্রিয় শিক্ষার্থীরা, এইচ মানে আমাদের চিত্রে দেওয়া আছে, সেটি হলো 50 মিটার। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এর পুরাটা অংশ ক্যালকুলেশন করি, অর্থাৎ রুট ওভার 2 ইন্টু 9.8 ইন্টু 50 যদি আমরা করি, তাহলে এর উত্তর যেটি আমরা পাবো সেটি হলো 31.30 মিটার পার সেকেন্ড। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন ঘ নম্বর অঙ্কটা করতে চাই। ওকে, ঘ নম্বর অঙ্কটিতে বলছে বি বিন্দু থেকে বস্তুটি মুক্তভাবে ছেড়ে দিলে বস্তুটি শক্তির সংরক্ষণশীল নীতি মেনে চলে কিনা। প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের উদ্দেশ্যে যে কথাটি আমি এখানে স্পষ্ট বলতে চাই সেটি হলো, শক্তির সংরক্ষণশীল নীতি সমর্থন করে কিনা এই প্রশ্ন যখন আপনাদের পরীক্ষায় আসবে, তখন বস্তুটির ভূমি থেকে যত উচ্চতায় রয়েছে ওই উচ্চতার যে কোনো বিন্দু আপনি কনসিডার করলে সেই বিন্দুতে, যে কোনো বিন্দুতে, ওই উচ্চতার প্রত্যেকটা বিন্দুতে মোট শক্তি সবসময় সেম হবে।
তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই শক্তি সংরক্ষণশীল নীতি মেনে চলে কিনা সেটার জন্য আমরা বি বিন্দুতে এবং সি বিন্দুতে মোট শক্তি নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আবারও বলি, শক্তির সংরক্ষণশীল নীতি এই কথাটির অর্থ হচ্ছে মোট শক্তি সংরক্ষিত হয়। ওকে, অর্থাৎ আমরা যে যান্ত্রিক শক্তির কথা বলি, সেই যান্ত্রিক শক্তির দুটি অংশ, একটি বিভব শক্তি আর একটি গতিশক্তি। তাহলে বিভব শক্তি এবং গতিশক্তির যোগফলই মোট শক্তি। তার মানে ওই নির্দিষ্ট উচ্চতার যে কোনো বিন্দুতে বিভব শক্তি এবং গতিশক্তি আলাদা হইতে পারে, বাট তাদের যোগফল সেম হইতে হবে। ওকে, তাহলে আমরা বলতে পারবো ঘটনাটি শক্তি সংরক্ষণশীল নীতি মেনে চলে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখতে চাই উদ্দীপকের ঘটনাটি শক্তি সংরক্ষণশীল নীতি মেনে চলে কিনা। আর সেজন্য আমরা যে কাজটি করতে চাই সেই কাজটি হচ্ছে, আমরা এই যে চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন, এই চিত্রের বি অবস্থানে ও সি অবস্থানে, আমরা এই দুটি অবস্থানে, আপনারা যদি চান তাহলে এ অবস্থানের জন্য বের করতে পারেন। ঠিক আছে, আমরা মনে রাখবো সব অবস্থানেই তার মোট শক্তি একই হবে। আমরা প্রথমে যে কাজটি করতে চাই সেটি হচ্ছে, আমরা বি অবস্থানে মোট শক্তি বের করতে চাই। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, বি অবস্থানে মোট শক্তি, তাহলে মোট শক্তি মানে হচ্ছে বিভব শক্তি এবং গতিশক্তি। তা আমরা যদি প্রথমে বিভব শক্তি বের করতে চাই তাহলে mgh। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, mgh, m মানে হচ্ছে 40 ইন্টু জি মানে হচ্ছে 9.8, উচ্চতা টোটাল উচ্চতাই, তার মানে হচ্ছে 50 মিটার। আমরা যদি এটা ক্যালকুলেশন করতে চাই তাহলে এটা হবে হচ্ছে 19,600। আপনারা একটু ক্যালকুলেশন করে এটা বের করতে পারেন। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে বি বিন্দুতে আমার গতিশক্তি যদি বের করতে হয়, তাহলে বি বিন্দুতে গতিশক্তি মানে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, হাফ এম ভি স্কোয়ার, আমরা যখন বস্তুটাকে বি বিন্দুতে রাখছি তখন ওই বস্তুটার কিন্তু আর কোনো বেগ থাকছে না, অর্থাৎ আমরা এখানে বলতে পারি বি অবস্থানে তার শেষ বেগ 0। তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 0। তাহলে অতএব আমরা এখানে কি পাচ্ছি, আমরা এখানে অতএব পাচ্ছি মোট শক্তি, অর্থাৎ বি বিন্দুতে মোট শক্তি ইটি ইকুয়াল টু ইপি প্লাস ইকে। তাহলে ইপি মানে আমরা 19,900 প্লাস 0 আচ্ছা, প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে কাজটি করতে চাই সেটি হচ্ছে আমরা সি অবস্থানে মোট শক্তি নির্ণয় করতে চাই। তাহলে সি অবস্থানে তাহলে সি অবস্থানের জন্য আমরা ইপি, প্রিয় শিক্ষার্থীরা, আমি বারবারই আপনাদেরকে শেখানোর চেষ্টা করেছি, যখন আমরা বিভব শক্তি নির্ণয় করব তখন আমরা ভূমি থেকে তার উচ্চতাটা হিসাব করব। তাহলে এখানে হচ্ছে 40 ইন্টু 9.8। প্রিয় শিক্ষার্থীরা, এখানে এইচ কত হবে? আমরা যদি এইচ মাপতে চাই তাহলে সি অবস্থানটা হচ্ছে ভূমি থেকে 30 মিটার উপরে। তাহলে ভূমি থেকে 30 মিটার উপরে যদি সি হয় তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, আপনাদের এখানে চিত্রে কিন্তু ভূমি থেকে সি এর উচ্চতা 30 মিটার এটা দেওয়া আছে।
ফলে এই ক্যালকুলেশনটা আমাদের জন্য খুব সহজ। আমরা ক্যালকুলেটর ব্যবহার করছি, তাহলে 40 ইন্টু 9.8 ইন্টু 30। ওকে, তাহলে এটা আমরা পাচ্ছি 11,000, আমরা এটা পাচ্ছি 11,760 জুল। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা সি বিন্দুতে যখন ই কে বের করতে চাই, তাহলে ই কে এটা মানেও হচ্ছে আমরা mgh লিখতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, mgh আমরা এখানে 40 ইন্টু 9.8। ওকে, কিন্তু আমরা মনে রাখবো যখন আমরা গতিশক্তির এইচ তখন আমরা উপর থেকে হিসাব করি, তাহলে এখানে গতিশক্তির এইচ হবে হচ্ছে 20। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা চিত্রে দেখতে পাচ্ছেন টোটাল উচ্চতা হচ্ছে 50, ভূমি থেকে সি এর উচ্চতা হচ্ছে 30, তাহলে বি থেকে সি সহজ হিসাব, এটা হচ্ছে 20 মিটার। আর আমরা সবাই জানি যে ই কে এটা ইকুয়াল টু আমাদের হাফ এম ভি স্কোয়ার। তো আমরা এখানে যদি হাফ এম ভি এর পরিবর্তে যদি ইউ স্কোয়ার প্লাস 2gh লিখি, প্রিয় শিক্ষার্থীরা এই হাফ আর 2 কাটাকাটি হয়ে যায়, কারণ ইউ আসলে শূন্য, তাহলে আমাদের এখানে আসলে mgh থাকে। কিন্তু আমরা মনে রাখবো বিভব শক্তির এইচ ভূমি থেকে, গতি শক্তির এইচ উপর থেকে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন এটা ক্যালকুলেশন করতে চাই। এটা হলো তাহলে 40 ইন্টু 9.8 ইন্টু 20। তো প্রিয় শিক্ষার্থীরা, এটার উত্তর আসছে 7,840 জুল। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা এর লাস্ট ক্যালকুলেশনে আসি, তাহলে সি বিন্দুতে মোট শক্তি যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে মোট শক্তি সি বিন্দুতে, তাহলে সি বিন্দুতে মোট শক্তি ইটি ইকুয়াল টু 11,60,7,840 জুল। তার মানে এটা হচ্ছে 19,600। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আপনারা ঢাকা বোর্ড 2017 অঙ্কটা খুব সহজেই বুঝতে পেরেছেন। এটা আমাদের একদমই সহজ একটা অঙ্ক ছিল। আমরা দুটি অবস্থানে চিন্তা করেছি মোট শক্তি দেখাবো, এবং মোট শক্তির পরিমাণ একই হলে সেই নির্দিষ্ট উচ্চতা অর্থাৎ এ থেকে সি অর্থাৎ 50 মিটার উচ্চতায় আমরা শক্তির সংরক্ষণশীল নীতি যে কোনো বিন্দুতে সংরক্ষিত হয়। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা নেক্সট অঙ্কটাতে চলে যেতে চাই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন রাজশাহী বোর্ড 2017 এই অঙ্কটি সলভ করতে চাই। আপনাদের দেখতে একটু অসুবিধা হতে পারে, আমার কাছে তাই মনে হচ্ছে, এই জন্য আমি চিত্রটা আবার এখানে আঁকতে চাই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চিত্রটা একটু আঁকতে চাই। চিত্রটা মূলত এরকম, এখানে একটা উচ্চতা আছে, সি থেকে এ এই টোটাল একটা উচ্চতা হচ্ছে 60 মিটার। এখানে একটা উচ্চতা আছে, যে বিন্দুটা আছে বিন্দুটা হচ্ছে বি। এখানে যে গুরুত্বপূর্ণ টপিকটি হলো সেটা হচ্ছে এ বি ইকুয়াল টু 1/4 ইন্টু এসি। প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে টোটাল চিত্রটা। আর এ অবস্থানে একটি বস্তু আছে। এখানে আমরা যদি বস্তুটা একটু আঁকাবার চেষ্টা করতাম, তাহলে এখানে একটা বস্তু আছে, এই বস্তুটার ভর আমাদেরকে দেওয়া আছে, সেটা হচ্ছে 5 কেজি। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা অঙ্কটা শুরু করতে চাই। আমরা গদাক দিয়ে অঙ্কটা শুরু করব। আমরা আগেও কতবার আপনাদেরকে বলেছি যে চতুর্থ অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। এখান থেকে এসএসসি পরীক্ষায় প্রশ্ন আসে।
আপনারা বোর্ড প্রশ্নের পরিমাণ বা সংখ্যা দেখে বুঝতে পারছেন যে প্রায় পরীক্ষায় চতুর্থ অধ্যায় থেকে কোশ্চেন আসে, এবং এটা আপনাদের 11-12 ক্লাস রিলেটেড, অর্থাৎ এসএসসি এবং এইচএসসি সিলেবাসের একটি গুরুত্বপূর্ণ লিঙ্ক আপ এখান থেকে তৈরি হয়। ফলে আমরা এই চ্যাপ্টারটা মনোযোগ সহকারে করার চেষ্টা করব, এবং অঙ্কগুলো একদম প্রাণের মাঝে গণিত বাজে সেভাবেই আমরা অঙ্কগুলো শিখব। প্রিয় শিক্ষার্থীরা, এখানে গ দাগের প্রশ্নে বলেছে ভূমি থেকে এ বিন্দুতে বস্তুটি ওঠাতে যদি 2 মিনিট সময় লাগে তবে কত ক্ষমতা প্রয়োগ করা হয়েছিল এটা তুমি নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, এ থেকে এ বিন্দুতে ওঠাতে, প্রিয় শিক্ষার্থীরা, এ বিন্দুতে ওঠানোর জন্য বস্তুটার টোটাল যে উচ্চতা, সেই উচ্চতা হচ্ছে 60 মিটার। ওকে, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি সিএ বা এসি, এটা হচ্ছে 60 মিটার। ওকে, এখানে টাইম লেগেছে বস্তুটাকে উঠাতে 2 মিনিট। তো বাচ্চারা, আমরা সবাই 2 মিনিট ইকুয়াল টু জানি কিন্তু যে 120 সেকেন্ড। ওকে, কোনো সমস্যা নাই। আর আমরা এখানে আরো একটি বিষয় একটু বোঝার চেষ্টা করব, সেটা হলো এখানে এম ইকুয়াল টু 5 কেজি। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে কত ক্ষমতা এটা বের করতে চাই, তাহলে পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। ডাব্লিউ মানে হচ্ছে এম জি এইচ বাই টি। ওকে, এম মানে এখানে 5, জি মানে 9.8, এখানে এইচ মানে হচ্ছে 60। প্রিয় শিক্ষার্থীরা, এখানে টি মানে হচ্ছে 120। আপনারা যদি এটা একটু ক্যালকুলেশন করেন বাচ্চারা, খুব সহজেই আমরা এটা করে ফেলতে পারবো। 9.8 ইন্টু 60 ভাগ 120। ওকে, আপনারা উত্তরটা পেয়ে গেছি আমরা। খুবই সহজ একটি অঙ্ক ছিল এটি। এর উত্তর হচ্ছে 24.5 ওয়াট। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের গ দাগের অঙ্কটি আমরা করে ফেললাম। আমাদের এখন ঘ দাগের অঙ্কটি করতে হবে। আমাদের যে আগের অঙ্কটি আমরা করলাম সেই অঙ্কটির সেম এটা। এখানে বলছে বি ও সি বিন্দুতে শক্তি সংরক্ষণশীলতা যে নীতি সেটা অনুসৃত হয় কিনা, তার মানে আমাকে নির্দিষ্ট করে দিচ্ছে বি এবং সি বিন্দুতে। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, ঘ দাগের এই অঙ্কটি করার জন্য আমার কাছে যে তথ্য আছে সেই তথ্য হলো এ বি ইকুয়াল টু 1/4 ইন্টু এ সি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে এ সি এর একটি তথ্য আমাদের কাছে আছে, অর্থাৎ এ থেকে সি টোটাল উচ্চতা হচ্ছে 60। তাহলে 1/4 ইন্টু 60, তার মানে এটা হচ্ছে 15 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন বি এবং সি বিন্দুতে, অর্থাৎ এ থেকে বি এইটুকের দূরত্ব আমরা এখানে পাচ্ছি 15 মিটার। তাহলে বি থেকে সি এর দূরত্ব কত? প্রিয় শিক্ষার্থীরা, বি থেকে সি এর দূরত্ব হচ্ছে 45 মিটার। ওকে, ফাইন। তাহলে আমরা এখানে বি বিন্দুতে এবং সি বিন্দুতে, তাহলে আমরা প্রথম অংশে যে কাজটি করতে চাই সেটি হলো বি বিন্দুতে আমরা মোট শক্তি বের করতে চাই। তো প্রিয় শিক্ষার্থীরা, বি বিন্দুতে যদি আমরা মোট শক্তি বের করতে চাই, মোট শক্তি মানেই কিন্তু যান্ত্রিক শক্তি। প্রিয় শিক্ষার্থীরা, মোট শক্তি মানেই কিন্তু যান্ত্রিক শক্তি। তাহলে ইটি ইকুয়াল টু ইপি প্লাস ইকে। তাহলে আমরা সবাই এখানে কমন একটা ফ্যাক্ট আমরা সবাই জানি, সেটা হচ্ছে ইপি মানে আসলে এম জি এইচ প্লাস ইকে মানেও আমরা সবাই জানি এম জি এইচ।
প্রিয় শিক্ষার্থীরা, আমরা মনে রাখবো যদি কোনো বস্তুকে আমরা উপরের দিকে ছুড়ি বা উপর থেকে নিচের দিকে ফেলি, তাহলে বিভব শক্তি এবং গতিশক্তির যে সমীকরণ, অর্থাৎ ইপি ইকুয়াল টু mgh, ইকে ইকুয়াল টু হাফ mva স্কোয়ার, আমরা এই দুটোকেই আসলে mgh লিখতে পারি। তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে ইপি অর্থাৎ বিভব শক্তির বেলায় এইচটা ভূমি থেকে, গতিশক্তির বেলায় এইচটা উপর থেকে। তাহলে এই যে সমীকরণটা আমরা এখানে লিখেছি, এখানে আমরা mg কমন নিতে পারি। mg কমন নিয়ে আমরা এখানে এইচ প্লাস এইচ লিখতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা খুব সহজেই এর পরের লাইনটা লিখতে পারি। এম মানে আমাদের এখানে 5, জি মানে আমাদের এখানে 9.8। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন যে কাজটি করব সেটি হলো এইচ অর্থাৎ ইপির এইচ। ইপি এর এইচ আমরা ভূমি থেকে হিসাব করব। আমরা হিসাব করে রেখেছিলাম এর আগেই, সেটা হচ্ছে 45, আপনারা চিত্রে দেখতে পাচ্ছেন, প্লাস বিভব শক্তির এইচ অর্থাৎ ইয়েলো যে এইচটা আছে সেটি আসলে উপর থেকে হিসাব করতে হবে, তার মানে সেটি হচ্ছে 15। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, এট লাস্ট আমরা কত উত্তর পেতে পারি? 5 ইন্টু 9.8 ইন্টু 60, তার মানে এটা হচ্ছে 2940 জুল। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, আমরা বি বিন্দুতে মোট শক্তি পেলাম 940 জুল। এখন আমরা সি বিন্দুতে, অর্থাৎ ভূমিতে পড়ার ঠিক পূর্ব মুহূর্তে, তাহলে সি বিন্দুতে পড়ার ঠিক পূর্ব মুহূর্তে আমরা নির্ণয় করতে চাই মোট শক্তি। তাহলে মোট শক্তি ইটি ইকুয়াল টু ইপি প্লাস ইকে। প্রিয় শিক্ষার্থীরা, যখন কোনো একটি বস্তু ভূমিতে পড়বে ঠিক সেই মুহূর্তে আসলে ওই বস্তুটির কোনো উচ্চতা থাকে না। ওকে, আচ্ছা, এরপর আমরা ই কে মানেও বলতে পারি mgh। তাহলে আমরা এখানে বসাতে পারি 0, এম মানে হচ্ছে 5, জি মানে হচ্ছে 9.8। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা একটু খেয়াল রাখবো, এখানে এইচটা হচ্ছে কার জন্য বসিয়েছি? গতিশক্তির জন্য। তাহলে গতিশক্তির জন্য এইচটা উপর থেকে হিসাব করতে হয়। তাহলে যখন বস্তুটা ভূমিতে পড়বে তখন বস্তুটা প্রাথমিক অবস্থায় ছিল এ অবস্থানে, যখন সে ভূমিতে পড়বে অর্থাৎ এ অবস্থান থেকে যখন সে আঘাত পেয়ে ভূমিতে আসবে সি অবস্থানে, সেই ভূমিতে আঘাত পাওয়ার মুহূর্তে, এ থেকে সি আঘাত পাওয়ার মুহূর্তে সেই সময় তার বেগ অর্থাৎ তার শেষ বেগ থাকবে, অর্থাৎ ওই শেষ বেগটা সে অর্জন করেছে কত দূরত্ব অতিক্রম করার জন্য, এ থেকে সি। তা এ থেকে সি এর দূরত্ব কত দেওয়া আছে? এ থেকে সি এর দূরত্ব আমার দেওয়া আছে 60 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে ডিরেক্ট কিন্তু 60 বসিয়ে দিতে পারি। ওকে, যদি আপনি এটি গুণ করেন তাহলে আমরা উত্তর পেয়ে যাব 2940 জুল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা বলে দিতে পারি যে বি বিন্দুতে এবং সি বিন্দুতে মোট শক্তি অর্থাৎ ইটিবি ইকুয়াল টু ইটিসি, এটা সেম। তার মানে আমরা এখানে বলতে পারি শক্তি সংরক্ষণশীল নীতি মেনে চলে।
ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা নেক্সট অঙ্কটাতে চলে যাই। আমাদের নেক্সট অঙ্কটা চট্টগ্রাম বোর্ড 2017, খুব ইজি একটি অঙ্ক। আমি আশা করি অঙ্কটি আমরা সবাই খুব সহজেই বুঝে ফেলতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মনে রাখবো যে ফিজিক্সের বোর্ড পরীক্ষায় আপনাদের 8টি প্রশ্ন থাকবে। সেই 8টি প্রশ্ন থেকে আপনাদের 5টি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। যে 5টি প্রশ্নে আপনাদের মোট 50 নম্বর থাকবে, যে 50 নম্বরের মধ্যে জ্ঞানমূলকে 5, অনুধাবনমূলকে 10, বাকি 35 মার্কস আপনাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম। অর্থাৎ যদি আমরা গাণিতিক সমস্যাগুলোর সমাধান নিজের বুদ্ধিতে না শিখি, তাহলে পরীক্ষার হলে নতুন প্রশ্নে যখন আমরা উত্তর দিতে চাইব, তখন কিন্তু আমরা সমস্যায় পড়ে যেতে পারি। তো আমরা চেষ্টা করব যখন আমরা প্র্যাকটিস করছি তখন যেন আমরা শতভাগ দিয়ে অঙ্কগুলি শিখবার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চট্টগ্রাম বোর্ড 2017 খুবই সহজ, খুবই চমৎকার একটি অঙ্ক আমরা সলভ করতে চাচ্ছি। তো আমরা গদাগের অঙ্কটি প্রথমে করতে চাই। প্রিয় শিক্ষার্থীরা, এখানে বলেছে 15 কিলোওয়াট এর একটি মোটর 2 কুইন্টাল। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে আগে একটু বলে নিই যে 1 কুইন্টাল ইকুয়াল টু সম্ভবত 100 কেজি। আচ্ছা, 2 কুইন্টাল পানি 1 মিনিটে 30 মিটার উঁচুতে উঠাতে পারে। মোটরটির কার্যকর ক্ষমতা কত? প্রিয় শিক্ষার্থীরা, কার্যকর ক্ষমতা কত, তার মানে আপনারা বুঝতেই পারছেন যে আমরা যে সূত্রটা বসাতে চাই, তাহলে P ইকুয়াল টু ক্ষমতা মানে তো W বাই T, তাহলে W মানে হচ্ছে এখানে mgh বাই T। ওকে প্রিয় শিক্ষার্থীরা, খুবই সিম্পল। এখানে M মানে হচ্ছে 200 কেজি, এখানে G মানে হচ্ছে 9.8, এখানে H মানে হচ্ছে 300 মিটার। ওকে, টি মানে হচ্ছে 1 মিনিট, মানে হচ্ছে 60 সেকেন্ড। প্রিয় শিক্ষার্থীরা, খুবই সিম্পল একটা অঙ্ক। আমি আশা করব আপনারা সবাই অঙ্কটি বুঝে ফেলেছেন। এখানে কোনো কোশ্চেন থাকার কথা নয়, কারণ একদমই সহজ অঙ্কটা। (৯,৮০০ জুল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন ঘ দাগের অঙ্কটাতে চলে আসব। তো আমরা ঘ দাগের অঙ্কটাতে কি বলছে সে সম্পর্কে একটু ধারণা নিয়ে আসি। বলছে মোটরটির কর্মদক্ষতা 5% বৃদ্ধি পেলে। কর্মদক্ষতা আগে কত ছিল এটাই তো আমি জানি না, তো আমরা সেটা বের করতে চাই। তাহলে বৃদ্ধি হলে ব্যয়িত শক্তির কি পরিমাণ পরিবর্তন হবে? ওকে ফাইন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে অঙ্কটা আমরা করে ফেলার আগে আমরা প্রথম ক্ষেত্রে ব্যয়িত শক্তি বের করতে চাই। তাহলে প্রথম ক্ষেত্রে ব্যয়িত শক্তি, এটা আমরা কিভাবে পেতে পারি? প্রথম ক্ষেত্রে ব্যয়িত শক্তি আমরা পেতে পারি হচ্ছে P ইকুয়াল টু W বাই T। তাহলে W ইকুয়াল টু P ইন্টু T। তাহলে P মানে হচ্ছে এখানে 15 কিলোওয়াট, তার মানে হচ্ছে 15,000, ইন্টু T মানে এখানে হচ্ছে 1 মিনিট মানে 60, তার মানে প্রিয় শিক্ষার্থীরা এখানে হচ্ছে 9 লক্ষ জুল। ওকে, তাহলে এটাই হচ্ছে আমার শক্তি।
এটা হচ্ছে শক্তি, এটা হচ্ছে W1। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দ্বিতীয় ক্ষেত্রে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে অঙ্কটা করার আগে আমাদের কর্মদক্ষতা একটু বের করে নিতে হবে। তাহলে কর্মদক্ষতা হচ্ছে N = P out into P in into হচ্ছে 100%। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, P out তার মানে হচ্ছে ব্যয়িত ক্ষমতা। তাহলে ব্যয়িত ক্ষমতা হচ্ছে ৯৮০০, এটা আমরা গতে পেয়েছিলাম। আর পি ইন আমরা দিয়েছিলাম হচ্ছে ১৫,০০০ ইন্টু এটা হচ্ছে 100। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে ৯৮০০ ভাগ তার মানে এটা হচ্ছে 65.33%। ওকে প্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় ক্ষেত্রে আমরা এখন যে কাজটি করব সেটি হলো, দ্বিতীয় ক্ষেত্রে n 5% বৃদ্ধি করলে n dash equal to 65.33 plus 5%। প্রিয় শিক্ষার্থীরা, তার মানে এটা হচ্ছে 70.33। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন যে কাজটি করতে চাই সেটি হলো n equal to অর্থাৎ n dash equal to P out ভাগ P in অর্থাৎ mgh ভাগ T into P in। আমরা T equal to বের করতে চাই। তাহলে Tm মানে হচ্ছে আমার 200, G মানে হচ্ছে আমার 9.8, H মানে হচ্ছে আমাকে 300 মিটার উপরে যেতে হবে। ওকে, T মানে আমরা জানি না, T মানে আমরা এখানে জানি না। তাহলে N মানে হচ্ছে 0.7033। P in মানে কত? P in মানে হচ্ছে ১৫,০০০। তাহলে আমরা T বের করতে চাই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্যালকুলেটর ব্যবহার করছি। আপনারা অঙ্কগুলো মনোযোগ দিয়ে করার জন্য চেষ্টা করেন সবাই। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা যে উত্তরটা পেলাম এখান থেকে, অর্থাৎ আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন। ইটা যখন আমরা 5% বৃদ্ধি করেছি, তখন আমরা কর্মদক্ষতা পেলাম 70.33%। আমরা এই পার্সেন্ট ব্যবহার করে আমরা টাইম পেয়েছি হচ্ছে 55.74 সেকেন্ড। তাহলে অতএব ই ড্যাশ অর্থাৎ আমরা ই ড্যাশ অর্থাৎ শক্তি ইকুয়াল টু, আমরা এখানে W2 যদি বলি, তাহলে আমরা এখানে বলতে পারবো P ইন্টু T। তাহলে আমরা এখানে কি করতে চাই? আমরা এখানে P এর মান বসাতে চাই ১৫,০০০, আর
টি এর মান বসাতে চাই, যেটা আমরা এইমাত্র পেলাম 55.74 সেকেন্ড। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে 15,000 গুণ 55.74, তাহলে আমরা এখানে যে উত্তরটা পাচ্ছি সেটা হচ্ছে 836100 জুল। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, ব্যয়িত শক্তির কি পরিমাণ পরিবর্তন হবে এটা বের করতে বলেছে। তাহলে আমরা লিখতে পারি, এক লাইনে যদি লিখি, তাহলে ব্যয়িত শক্তির পরিবর্তন ডেল্টা ই ইকুয়াল টু W1 মাইনাস W2। তার মানে 9 লক্ষ মাইনাস 83,000 8,36,100। তাহলে যদি এটা বিয়োগ করে আমি দেখাই, তাহলে এটার উত্তর আসে, প্রিয় শিক্ষার্থীরা, এটার উত্তর আসে 6,63,900 জুল। তাহলে আমরা ব্যয়িত শক্তির পরিবর্তন বের করে ফেললাম। প্রিয় শিক্ষার্থীরা, জাস্ট আপনাদের অঙ্ক যেটা থাকবে অর্থাৎ উদ্দীপক, সেই উদ্দীপকটা পড়তে হবে, সেখান থেকে তথ্যগুলো সংগ্রহ করতে হবে এবং প্রশ্নটার মানে অনুধাবন করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখেছি যখন কর্মদক্ষতা কম, তার মানে ওই কাজটি করতে তার টাইম বেশি লাগে। আপনারা খেয়াল করেন, যখন আমরা কর্মদক্ষতা পেলাম 65.33, তখন এইটুক কাজ করার জন্য আপনার টাইম লেগেছে 60 সেকেন্ড। কিন্তু যখনই আপনার কর্মদক্ষতা বেড়েছে 70.33, তখন দেখেন আপনার প্রয়োজনীয় সময়ের পরিমাণ কমেছে। প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা বিষয়টি অনুধাবন করার চেষ্টা করেছি। আশা করছি সহজ অঙ্কটা আপনারা সহজেই বুঝে গেছেন। আমরা নেক্সট অঙ্কটাতে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চট্টগ্রাম বোর্ড 2017 দাগের অঙ্কটি এখন করতে চাই। আমরা স্টেমটি একটু পড়ছি। গতিশক্তি এক প্রকার যান্ত্রিক শক্তি। রহিমের ভর অর্থাৎ mr, এটা ইকুয়াল টু 30 কেজি। করিমের ভর mk, এটা ইকুয়াল টু 20 কেজি। এরপরে আমাদের যেটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে রহিম অর্থাৎ vr, এটা ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড। vk, এটা ইকুয়াল টু 6 মিটার পার সেকেন্ড। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দৌড়ের সময় কার গতিশক্তি কম ছিল এটা বের করতে হবে। তার মানে আমাদের খুব সিম্পল বিষয়, আমাকে রহিমের গতিশক্তি আর করিমের গতিশক্তি বের করতে হবে। তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা কে বের করব। তো টা আমরা প্রথমে কার বের করব? টা প্রথমে আমরা রহিমের বের করব, এই জন্য এখানে আর দিলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, হাফ এম ভি আর স্কোয়ার। তাহলে এখানে এম মানেও আর, তাহলে হাফ এম মানে হচ্ছে 30, আচ্ছা আর মানে হচ্ছে 5 স্কোয়ার। ওকে, আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, নেক্সট যেটা আমরা করব সেটা হচ্ছে কে
কে আমাকে করিম ভাইয়ের গতিশক্তি বের করতে হবে, তাহলে হাফ এম কে ভি কে স্কোয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা হাফ এম, ও সরি, এম মানে তো আমাদের দেওয়াই আছে, এম মানে হচ্ছে এখন 20 ইন্টু, যদি আমরা ভি কে বের করতে চাই তাহলে হচ্ছে 6 এর হোল স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন একটু ক্যালকুলেটর ব্যবহার করতে চাই। 0.5 গুণ 30 গুণ 25, এটা আসছে 375। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন ক্যালকুলেশন করে যে উত্তরটা বসাতে চাই কার গতিশক্তি কম, তাহলে আমরা বুঝতেই পারছি যে ই কে আর এর গতিশক্তি বেশি আর ই কে কে এর গতিশক্তি কম। আমরা এখন ঘ নম্বর অঙ্কটা করতে চাই। প্রিয় শিক্ষার্থীরা, ঘ নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, আমরা সেটি সলভ করে ফেলবো। আমরা সবাই গতিশক্তির যে সমীকরণ, আমরা এটা এখন যে টপিকটা আমরা প্রমাণ করব, এর আগেও আমরা এটা পড়েছি, আমরা আবার এখন এটা পড়তে চাই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ এম, এম মানে হচ্ছে ভর, তো এখানে এম মানে হচ্ছে ভর, ভি মানে হচ্ছে বেগ। তা আমি যে কাজটি করব সেটা হচ্ছে আমি এম ভি স্কোয়ার এর সাথে এম গুণ করে দিব আর নিচে আরেকটা এম ভাগ করে দিব, তাহলে একই থাকবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, হাফ ইন্টু এম ভি স্কোয়ার মানে হচ্ছে এম স্কোয়ার ভি স্কোয়ার বাই এম ইন্টু হাফ এম ভি এর হোল স্কোয়ার বাই এম পি স্কোয়ার বাই এম। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এরকম একটা সমীকরণ আমরা সবাই জানি বা আমরা এটা প্রমাণ করেছিলাম। তাহলে আমরা রহিমের জন্য এবং করিমের জন্য উভয় ক্ষেত্রে একই জিনিস পাবো। আর আমাদের এখানে প্রশ্নে শর্ত মতে আমাদের বলা আছে যে পি আর ও পি কে এটা আসলে সমান, ভরবেগ সমান, এটা বলা আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে ই কে আর ভাগ ই কে কে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি পি আর স্কোয়ার ভাগ 2 ইন্টু এম আর ইন্টু 2 ইন্টু এম কে পি কে স্কোয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে কি লিখতে পারি, 2 2 এটা কাটাকাটি হয়ে গেছে, পি কে আর পি আর এটা কাটাকাটি হয়ে গেছে, তাহলে উপরে এখন থাকছে আমার এম কে আর নিচে থাকছে হচ্ছে এম আর। তাহলে এম কে এটা কিন্তু আমার 20 করিমের ভর, আর এম আর এটা হচ্ছে আমার 30। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, 0 এটা যদি কাটাকাটি হয়ে যায় তাহলে এট লাস্ট আমার থাকে হচ্ছে 2/3। ওকে, তার মানে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এক বাক্যে এটা লিখতে চাই তাহলে ই কে আর ইকুয়াল টু
2/3 E কে কে। প্রিয় শিক্ষার্থীরা, তার মানে আমাদের প্রশ্ন ছিল যে কার গতিশক্তি অপেক্ষাকৃত বেশি হতো। যদি ভরবেগ সমান হয় তাহলে কার গতিশক্তি অপেক্ষাকৃত বেশি হতো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে কার গতিশক্তি বেশি, এটা আমরা এখন এটার সাহায্যে যদি বুঝতে চাই তাহলে আমরা আরেকটু সিম্পলিফাই করতে পারি এই সমীকরণটাকে। কিরকম? সমীকরণটা হচ্ছে, যদি আমরা ই কে কে লিখতে পারি, তাহলে আবার এটা এমন হয়ে যাবে। তার মানে হচ্ছে 1.5 তার মানে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি করিমের গতিশক্তি রহিমের গতিশক্তি থেকে 1.5 গুণ বেশি হচ্ছে। তাহলে ভরবেগ যদি সমান হয় তাহলে কিন্তু করিমের গতিশক্তি রহিমের গতিশক্তি থেকে বেশি হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা চট্টগ্রাম বোর্ড 2017 অঙ্কটি করে ফেললাম। আমি আশা করব আপনারা এটি বুঝে বুঝে বাসায় আবার অঙ্কটি করার চেষ্টা করবেন, অঙ্কগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আমরা নেক্সট অঙ্কে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দিনাজপুর বোর্ড 2017 সালের অঙ্কটি করতে চাই। দিনাজপুর বোর্ড 2017 সালের অঙ্কটিতে যেটি বলা আছে, তথ্যগুলো এমন যে 5 জুল শক্তির মোটর দ্বারা চালিত 250 গ্রাম ভরের খেলনা গাড়িকে প্রথমবারে 4 মিটার পার সেকেন্ড সুষম বেগে এবং পরবর্তীতে গাড়িটিকে স্থির অবস্থান থেকে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে 8 মিটার চালনা করা হলো। দ্বিতীয়বারে গাড়িটির উল্লেখিত দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? প্রিয় শিক্ষার্থীরা, গ দাগের যে অঙ্কটি আমরা সলভ করব তার জন্য শুধুমাত্র দ্বিতীয় অংশ ব্যবহৃত হবে। ঠিক আছে, তার মানে আমরা এখানে একটু লিখে রাখবো যে এটা পরবর্তী অংশে আমরা এই অঙ্কটাকে আমাদের কাজে লাগবে। তো পরবর্তী অংশে কি কি দেওয়া আছে? আমাদের পরবর্তী অংশে দেওয়া আছে ইউ ইকুয়াল টু 0। ওকে ফাইন। এখানে এ ইকুয়াল টু বলা আছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমাদেরকে বলা আছে এস ইকুয়াল টু 8 মিটার। বাচ্চারা, টি ইকুয়াল টু আমাকে নির্ণয় করার চেষ্টা করতে হবে। তাহলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এস মানে 8, ইউ মানে হচ্ছে 0, টি তো আমরা জানি না, বের করতে চাই হাফ। এ মানে কত প্রিয় শিক্ষার্থীরা? এ মানে হচ্ছে এখানে 1, আর টি মানে তো আমরা নির্ণয় করতে চাই। টি ইকুয়াল টু 4 সেকেন্ড। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ঘ দাগের অঙ্কটা করব এখন। ঘ দাগের অঙ্কটা আমরা দেখতে চাই। প্রিয় শিক্ষার্থীরা, ঘ দাগের অঙ্কটা করার জন্য আমাদেরকে এখানে ইনপুট
এটা 5 জুল দেওয়া আছে। বলেছে উভয় ক্ষেত্রে গাড়িটি কর্মদক্ষতার কোনো পরিবর্তন হবে কিনা। তাহলে আমরা উভয় ক্ষেত্রে মানে আমরা প্রথম ক্ষেত্রের কথা একটু চিন্তা করি। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম ক্ষেত্রে গাড়িটি সমবেগে চলে, অর্থাৎ ইউ ইকুয়াল টু ভি। তাহলে সমবেগে যদি চলে তাহলে প্রযুক্ত বল F ইকুয়াল টু 0। তাহলে F ইকুয়াল টু 0 যদি হয় তাহলে এখানে ই আউট অর্থাৎ কৃত কাজ 0। ওকে, তাহলে এটা N ইকুয়াল টু ই আউট। আচ্ছা, কৃত কাজ 0 কেন? কারণ W ইকুয়াল টু আসলে F ইন্টু S। তাহলে এখানে তো F প্রয়োগ হচ্ছে না, তাহলে তো এখানে কৃত কাজ 0 হচ্ছে। আচ্ছা, ঘ দাগের দ্বিতীয় অংশটা আমরা একটু চিন্তা করি প্রিয় শিক্ষার্থীরা সবাই। প্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় অংশে আমরা দেখতে পাচ্ছি ই আউট F ইন্টু S। F মানে হচ্ছে MA, M মানে হচ্ছে 0.25, A মানে হচ্ছে 1, S মানে হচ্ছে 8। তাহলে এটা আমরা পাচ্ছি 2 জুল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, N2 ইকুয়াল টু কত হবে? N2 হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে 40%। তাহলে কর্মদক্ষতার কোনো পরিবর্তন হবে কিনা? তাহলে আমরা এখন এখানে একটু সংক্ষেপে লিখতে পারি যে কর্ম দক্ষতার পরিবর্তন।
ওকে, প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দিনাজপুর বোর্ডের যে প্রশ্নটি ছিল সেটা আমরা সলভ করেছি। আমরা এখানে দেখলাম যে গাড়িটির কোনো পরিবর্তন, কর্মদক্ষতার পরিবর্তনটা হচ্ছে 40%। যেহেতু প্রথম অংশে গাড়িটি সমবেগে চলেছিল, তো সমবেগে চলার কারণে তাহলে তার উপর কোনো বল প্রযুক্ত হয়নি, তাই বল প্রযুক্ত না হলে এখানে কৃতকাজ কত হবে? 0 হবে। তো সেই কারণে আমরা এখানে কর্মদক্ষতা পেয়েছিলাম 0%। পরবর্তী দ্বিতীয় অংশে যেহেতু তার ত্বরণ আছে, সেহেতু আমরা তার কর্মদক্ষতা পেয়েছি 40%, বিয়োগ করেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নেক্সট অঙ্কে চলে যাব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দিনাজপুর বোর্ড 2017-র আরেকটি অঙ্ক এখন করতে চাই। সেটা হচ্ছে একটা কপি কলের অঙ্ক। এখানে বলা হয়েছে একটি রনি কপি কলের সাথে সুতায় বাঁধা 200 গ্রাম ভরের একটি পতাকা 1 নিউটন বল প্রয়োগ করে 10 মিটার উপরে তুলল। পরবর্তীতে সে পতাকাটি একই উচ্চতায় তুলতে সুতার অন্য প্রান্তে 1 কেজি ভরের 2 মিটার 1 কেজি ভরের বস্তুকে 2 মিটার উপর থেকে ছেড়ে দিয়ে সফল হলো। গদাগে পতাকাটি উপরে তুলতে রনির ক্ষমতা কত ছিল? প্রিয় শিক্ষার্থীরা, পতাকাটি উপরে তুলতে রনির ক্ষমতায় আমাদের ভর ইকুয়াল টু এখানে যে 200 গ্রাম, এটাকে আমরা 0.2 কেজি লিখতে পারি। ওকে, এখানে 1 নিউটন বল প্রয়োগ করে 10 মিটার উপরে ওঠানো হয়েছে। তাহলে পি ইকুয়াল টু হচ্ছে W/T, W মানে হচ্ছে FS/T। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, F মানে হচ্ছে এখানে 1, S মানে হচ্ছে এখানে 10, আর T মানে হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা হচ্ছে টি টি ইকুয়াল টু হচ্ছে 5 সেকেন্ড। এখন আপনারা আমাকে বলতে পারেন, স্যার টি ইকুয়াল টু 5 সেকেন্ড কেন? আমাদের এই উদ্দীপকটাতে একটুখানি অসম্পূর্ণ টপিক আছে এখানে। সেটা হচ্ছে এখানে আরেকটুখানি অ্যাড হবে যে রনি পাঁচ সেকেন্ডে পতাকাটি উপরে তুলেছিল। রনি 5 সেকেন্ডে পতাকাটি উপরে তুলেছিল, এই তথ্যটার একটু গ্যাপ ছিল, তো এখানে তথ্যটা 5 সেকেন্ড ব্যবহার করা হয়েছে, তার ক্ষমতা হচ্ছে 2 ওয়াট। প্রিয় শিক্ষার্থীরা, ঘ দাগে বলছে দ্বিতীয় ক্ষেত্রে শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলবে কিনা। প্রিয় শিক্ষার্থীরা, এই ঘটনাটিতে সংরক্ষণশীল নীতি মানে হচ্ছে যে পতাকাটি 10 মিটার যখন উপরে ছিল তখন তার মোট শক্তি কত, আর ওই যে বস্তুটা 1 কেজি ভরের বস্তুটাকে পতাকাটা উপরে তুলে রাখার জন্য যে ঝুলিয়ে রাখা হয়েছে, সেই 2 মিটার উচ্চতায় তার মোট শক্তি একই ছিল কিনা। তাহলে 10 মিটার উচ্চতায় মোট শক্তি বের করার জন্য আমাদের ভরটা এখানে কাজে লাগবে। 10 মিটার উচ্চতা, জি এর মান 9.8, 10 মিটার উচ্চতায় মোট শক্তি হচ্ছে বিভব শক্তি গতিশক্তির যোগফল, সেটা হচ্ছে 19.6। আবার সুতার অন্য প্রান্তে, মানে পতাকাটা আগে তো আমি বল প্রয়োগ করে, রনি বল প্রয়োগ করে পতাকাটা উঠেছিল, এখন পতাকাটা ওখানে ধরে রাখার জন্য আমরা আমাদের স্কুলের প্রেয়ার যখন প্রার্থনা হয় বা স্কুলে যখন মার্চ পাস্ট হয়, তখন আমরা পতাকাটা দেখি যখন উপরে তুলে, তখন ওই পতাকার স্ট্যান্ডে পতাকাটি দড়িটা আটকে রাখে। এখন এখানে দড়িটা আটকে না রেখে ওই দড়ির অপর প্রান্তে একটি বস্তুকে ঝুলিয়ে রাখার কথা ভাবা হয়েছে, যে আমি বস্তুটাকে ঝুলিয়ে রাখবো, পতাকাটা উপরের দিকে থাকবে। তাহলে বস্তুটা একটা ভরকে ঝুলিয়ে রাখবো, তাহলে বস্তুটা নিচের দিকে বল প্রয়োগ করবে, পতাকাটা উপরের দিকে আটকে থাকবে। তাহলে এই যে বস্তুটা আমি দড়ির অপর প্রান্তে রেখেছি, সেটা ভূমি থেকে 2 মিটার উচ্চতায় রাখার কারণে ওই বস্তুটার মধ্যে একটি শক্তি সঞ্চিত হবে, যে শক্তি দ্বারা সে পতাকাটা ধরে রাখবে। তাহলে পতাকাটা 10 মিটার উপরের শক্তি, আর ওই যে বস্তুটাকে দড়ির অপর প্রান্তে রেখে পতাকাটা আটকে রাখার চেষ্টা করা হয়েছে, সেখানে
ওই বস্তুটার যে বস্তুটা আমরা ঝুলিয়েছি সেই বস্তুটার মোট শক্তি কত। তাহলে সেই বস্তুটার মোট শক্তি 2 মিটার উচ্চতায় আমরা বের করতে চাই। 2 মিটার উচ্চতায় বের করার জন্য মোট শক্তি বিভব শক্তি করলো গতিশক্তি, সেখানে আমরা দেখলাম 19.6। তার মানে এটা সম্ভব হবে এবং অবশ্যই সেখানে শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি অঙ্কটা আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমরা এর পরবর্তী অঙ্কে চলে যাব। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা যে স্ক্রিনটা আমি শেয়ার করেছি সেখানে কুমিল্লা বোর্ড 2017 সালের অঙ্কটি দেখতে পাচ্ছেন। এখানে চিত্রটা আসলে একটি উদ্দীপক। তো আমরা চেষ্টা করছি অঙ্কটি সলভ করার জন্য। এখানে এ থেকে সি একটি উচ্চতা, যে উচ্চতাটা আসলে 49 মিটার উচ্চতা। ওকে, অর্থাৎ আমরা এই বিন্দুটার নাম দিয়েছি এ, ঠিক আছে, আর একদম নিচের ভূমিতে বিন্দুটার নাম দিয়েছি সি। এ আর সি এর যে মধ্যবর্তী দূরত্ব, সেই মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 49 মিটার। এ থেকে বি এটা দেওয়া আছে 29.4। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমি একটু চিন্তা করতাম যে এই বি থেকে সি এর দূরত্ব তাহলে কত, ওকে, তার মানে বি সি কত, তাহলে বি সি আমাদের হচ্ছে 19.6। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের এ বি এর দূরত্ব হচ্ছে 29.4 মিটার, আমাদের বিসি এর দূরত্ব হচ্ছে 19.6 মিটার, আর টোটাল এ থেকে সি এটার দূরত্ব হচ্ছে 49 মিটার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, বস্তুটির সর্বোচ্চ গতিশক্তি নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, গতিশক্তি যদি কারোর ভিতরে অর্জন হয় তাহলে তো অবস্থানের পরিবর্তন করতে হবে। আমরা চিত্রে দেখতে পাচ্ছি বস্তুটি কোথায় আছে, বস্তুটি এ অবস্থানে আছে, এটা আমরা বুঝতে পারছি। বস্তুটি এ অবস্থানে আছে, এটা আমরা বুঝতে পারছি। তো আমরা বস্তুটি যদি গতিশক্তি প্রাপ্ত হইতে হয়, তাহলে গতিশক্তি প্রাপ্ত হইতে হলে অবশ্যই বস্তুটির অবস্থানের পরিবর্তন হইতে হবে। তাহলে বস্তুটা এ অবস্থানে আছে, তাহলে এ অবস্থানে যদি বস্তুটি থাকে তাহলে অবশ্যই তাকে এ অবস্থান থেকে ভূমির দিকে আসতে হবে। তার গতির অবস্থানের পরিবর্তন হলে তার ভেতরে গতিশক্তি সৃষ্টি হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, সর্বোচ্চ গতিশক্তি কোথায় হবে? তাহলে আমরা সবাই জানি যে কোন একটা বস্তুকে যদি ভূমি থেকে একটি নির্দিষ্ট উচ্চতায় রাখা হয়, কোন একটা বস্তুকে যদি ভূমি থেকে নির্দিষ্ট উচ্চতায় রাখা হয়, তাহলে ভূমি থেকে নির্দিষ্ট উচ্চতায় বস্তুটি যখন থাকে তখন ওই বস্তুটির মধ্যে যেটি সঞ্চিত হয় ওই বিন্দুতে অর্থাৎ এ অবস্থানে, সেটি তার সম্পূর্ণই বিভব শক্তি। এখন বস্তুটাকে যখন আপনি মুক্তভাবে নিচের দিকে ছাড়বেন, তখন ওই যে আপনি এ থেকে সি, ওই যে আপনি 49 মিটার, ওই 49 মিটারের বিভিন্ন জায়গায়, মনে করেন আপনি এটা সি বিন্দু বা ডি বিন্দু, এটা মনে করেন ই বিন্দু, এটা মনে করেন এফ বিন্দু, এই প্রত্যেকটা বিন্দুতে তার মোট শক্তি কিন্তু নির্দিষ্ট থাকবে। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই বস্তুটা যখন এ থেকে নিচের দিকে পড়বে, মনে করেন ডি বিন্দুতে যখন সে আসবে, এ বিন্দুতে সম্পূর্ণটা তার বিভব শক্তি, যখন সে ডি বিন্দুতে আসবে তখন কিন্তু তার বিভব শক্তিও থাকবে, তার গতি শক্তিও থাকবে। যখন সে ই বিন্দুতে আসবে, ই বিন্দুতেও কিন্তু তার বিভব শক্তি থাকবে, তার গতি শক্তি থাকবে। এফ বিন্দুতেও কিন্তু তার বিভব শক্তি থাকবে, তার গতি শক্তি থাকবে। যখন সি বিন্দুতে আসবে, অর্থাৎ ভূমিকে স্পর্শ করার ঠিক পূর্ব মুহূর্তে, তখন কিন্তু তার বিভব শক্তি থাকবে না, সম্পূর্ণটাই গতিশক্তি। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, এ থেকে সি এর একদম ভূমিকে স্পর্শ করার মুহূর্তে তার গতিশক্তি সর্বোচ্চ হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা গ দাগের অঙ্কটি এখন সলভ করে ফেলতে চাই। তাহলে গ দাগের অঙ্কটি কিভাবে আমরা বের করব? আমরা গতিশক্তি বের করতে চাই। তাহলে গতিশক্তি হচ্ছে ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। আমরা একটু নোট লিখে রাখবো এখানে যে ভূমিতে স্পর্শের মুহূর্তে
গতিশক্তি সর্বোচ্চ হবে। তাহলে বাচ্চারা এখানে আমরা কি দেখতে পাচ্ছি, হাফ এম ডি স্কোয়ার মানে বেসিক্যালি ইউ স্কোয়ার প্লাস 2GH। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার মানে আসলে 0 স্কোয়ার প্লাস 2GH। ওকে তাহলে আমরা এখানে 2 কাটাকাটি হয়ে যাচ্ছে। এম মানে আসলে এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 0.1 কেজি, কারণ এখানে 100 গ্রামের কথা বলেছে, ইন্টু জি মানে হচ্ছে 9.8। বাচ্চারা এখানে এইচ মানে বস্তুটির প্রাথমিক অবস্থান থেকে শেষ অবস্থান অর্থাৎ এ থেকে সি, এটা হচ্ছে 49। যদি আমরা এটার ক্যালকুলেশন করি তাহলে এটার উত্তর আই থিঙ্ক 48.02 জুল হবে। তাহলে গতিশক্তি পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের ঘ দাগের অঙ্কটি করার চেষ্টা করতে হবে। ঘ দাগের অঙ্কটি করার জন্য আমাদের এট ফার্স্ট যে কাজ সেটি হচ্ছে এ বিন্দুর মোট শক্তি আর বি বিন্দুর মোট শক্তি বের করতে হবে। তাহলে আমরা এরকম অঙ্ক এর আগেও অনেকবার করেছি। তাহলে এ বিন্দুতে মোট শক্তি বা যান্ত্রিক শক্তি, এ বিন্দুতে মোট শক্তি বা যান্ত্রিক শক্তি, তাহলে ইটি ইকুয়াল টু ইপি প্লাস ইকে। ইপি মানে হচ্ছে mgh, ইকে মানে হচ্ছে হাফ mv স্কোয়ার। বাচ্চারা আপনারা বুঝতেই পারছেন যে এম মানে এখানে 0.1, জি মানে এখানে 9.8, এইচ মানে এখানে হচ্ছে 49 প্লাস হাফ এখানে এম মানে হচ্ছে 0.1, এখানে বি স্কোয়ার মানে আসলে 0 এর স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে এটা হচ্ছে 48.02 জুল এ বিন্দুতে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একইভাবে যদি এখন বি বিন্দুতে নির্ণয় করতে চাই তাহলে আমরা বি বিন্দুতে মোট শক্তি, তাহলে ইটি ইকুয়াল টু ইপি প্লাস ইকে। তাহলে ইপি মানে হচ্ছে mgh। প্রিয় শিক্ষার্থীরা, ইকে মানেও mgh। তাহলে আমরা সবসময় মনে রাখবো যে mg যদি আমরা কমন নেই তাহলে h, ইপি এর h ভূমি থেকে, তাহলে 19.6 প্লাস এই h গতিশক্তির মানে উপর থেকে, এটা হচ্ছে 29.4। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, এটা মানে হচ্ছে 0.1, এটা মানে হচ্ছে 9.8, এই দুটো উচ্চতা গুণ করলে আবার সেটা হয়ে যাবে হচ্ছে 49। তার মানে বাচ্চারা আমরা যদি এটা একসাথে এখন গুণ করি তাহলে তার যে উত্তর হবে সেটা হচ্ছে 48.02 জুল। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ বিন্দুতে মোট শক্তি এবং বি বিন্দুতে মোট শক্তি অপরিবর্তিত থাকছে, যার পরিমাণ আমরা পাচ্ছি 48.02। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 48.02 কিনা একটু কনফিউজ হয়ে যাচ্ছি, তো আমরা একটু গুণ করে নিতে চাই 48.02। ওকে, তাহলে আমরা খুবই সহজ কুমিল্লা বোর্ড 2017 সালের অঙ্কটি সলভ করে ফেললাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নেক্সট যে অঙ্কটি করতে চাই সে নেক্সট অঙ্কটি হলো সেটি হচ্ছে বরিশাল বোর্ড 2017 সালের অঙ্ক। আমাদের এখানে বরিশাল বোর্ডের এই অঙ্কটা করার জন্য আমাদের যে উদ্দীপকের তথ্যগুলো আছে সেগুলো একটু পড়ে নিতে চাই। একটি ইঞ্জিনের প্রতি মিনিটে টি ইকুয়াল টু, প্রতি মিনিট মানে তো 60 সেকেন্ড, 200 লিটার। 200 লিটার মানে আমরা বলেছিলাম এই অধ্যায়ের লিটারের অঙ্কগুলো সব আমরা কেজি হিসাবে চিন্তা করব। তার মানে এটা হচ্ছে 2000 কেজি
এখানে পানি 18 মিটার, তার মানে H ইকুয়াল টু 18 মিটার। ওকে, যার কর্মদক্ষতা N ইকুয়াল টু 70%। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, যে বিষয়টি আমি আলোচনা করতে চাই সেটা হলো যে ইটা ইকুয়াল টু পি আউট ভাগ পি ইন। ওকে, আমাকে বের করতে হবে ইঞ্জিনের ক্ষমতা। প্রিয় শিক্ষার্থীরা, যদি এরকম কোনো অঙ্ক পড়ে আপনাদের পরীক্ষায় যে উদ্দীপকে কর্মদক্ষতা দেওয়া আছে, আপনারা ভালো করে আমার কথাটা একটু নোট করার চেষ্টা করেন। উদ্দীপকে কর্মদক্ষতা দেওয়া আছে এবং আপনাকে ক্ষমতা বের করতে বলেছে, তাহলে ক্ষমতা তো দুটো। ক্ষমতা কয়টা? ক্ষমতা দুটো। ক্ষমতা একটা হচ্ছে পি আউট, একটা হচ্ছে পি ইন। তাহলে আমি কোন ক্ষমতা নির্ণয় করব? মনে রাখবেন, যদি উদ্দীপকে এটা দেওয়া থাকে এবং ক্ষমতা নির্ণয় করতে বলে, তাহলে আপনাকে পি ইন বের করতে হবে। তার মানে ওই ইঞ্জিনটার অরিজিনাল ক্ষমতা কত ছিল, তার মানে সে কতটুক ক্ষমতা রূপান্তরিত করছে এটা না, ওই ইঞ্জিনের গায়ে কতটা কর্মদক্ষতা বা কতটা ক্ষমতা লেখা ছিল। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে পি ইন বের করতে হবে। তাহলে এর পরের লাইনটা যদি আমরা এখানে লিখতে চাই, তাহলে পি ইন ইকুয়াল টু পি আউট ভাগ এন। তাহলে পি আউট মানে কি? পি আউট মানে হচ্ছে mgh বাই টি ইন্টু। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর পরের লাইন কি লিখতে চাই? আমরা এর পরের লাইন লিখতে চাই পি ইন ইকুয়াল টু এম মানে হচ্ছে 2000, জি মানে হচ্ছে 9.8, এইচ মানে হচ্ছে 18 মিটার উচ্চতায় তুলতে হবে, এখানে টি মানে হচ্ছে 60, এখানে এটা হচ্ছে 0.7। প্রিয় শিক্ষার্থীরা, খুবই সিম্পল একটি অঙ্ক আমরা এখানে দেখতে পাচ্ছি, যার উত্তর 8400 ওয়াট। ওকে, তো আমরা একটু অঙ্কটা সলভ করে দেখি। 2000 ইন্টু 9.8 ইন্টু 18 ভাগ 60 ইন্টু 0.7। প্রিয় শিক্ষার্থীরা, একটা শূন্য অবশ্যই একটু কম হয়ে গেছে, এটা হবে হচ্ছে 84,000 ওয়াট। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, এটার উত্তর হবে 84,000 ওয়াট। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের ক দাগের অঙ্কটি শেষ। আমাদের ঘ দাগের অঙ্ক, যদি ইঞ্জিনের কর্মদক্ষতা 60% হতো, তাহলে সকল পানি, তার মানে 2000 লিটার পানি একই উচ্চতায় অর্থাৎ 18 মিটার উচ্চতায় তুলতে পূর্বের তুলনায় সময় কত গুণ বেশি লাগবে, ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে ঘ দাগের অঙ্কটি করার জন্য একদম সহজ একটি অঙ্ক, আপনারা বুঝতেই পারছেন। ঘ দাগের অঙ্কটি করার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো, আমরা এখানে এন পি আউট ভাগ পি ইন, তাহলে আমরা এখানে লিখতে পারি এন ইকুয়াল টু, অর্থাৎ ইটা ইকুয়াল টু mgh বাই টি ইন্টু পি ইনপুট। তাহলে পি একই ক্ষমতার ইঞ্জিন তো, তাহলে আমাদের এখন কাজ হচ্ছে টি এর পরিমাণ বের করা। তো টি এর পরিমাণ যদি বের করতে চাই, তাহলে mgh টি ইন্টু এন বা ইটা। তাহলে আমরা এখন এম কত পাবো? এম আমাদের 2000 যা ছিল তাই থাকবে, জি এর মান আমাদের 9.8 থাকবে, এইচ আমাদের 18 মিটার একই থাকবে, সরি এখানে টিটা তো উপরে চলে গেছে, তা টিটা উপরে চলে গেলে এখানে পি ইনই থাকবে। ওকে, তাহলে পি ইন মানে হচ্ছে 8400, এটা আমরা গ দাগে পেয়েছিলাম, ইন্টু এন মানে হচ্ছে এখন 0.6। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, আপনারা হয়তো অনেকে ভাবছেন যে স্যার এন ইকুয়াল টু দেওয়া আছে 60%,
তো সেটাকে স্যার 0.6 লিখতে পারে। ওকে, আর আমাদের যে পি ইন আমরা গদাগে পেয়েছি সেই ইঞ্জিন দিয়েই তো আমাকে সেই ইঞ্জিনের কর্মদক্ষতাই আমাকে যদি 60% করা হয়, তার মানে তার ইনপুট 84,000, এটা আমাকে ব্যবহার করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি উত্তরটা কত আসছে। উত্তর আসছে 2000 ইন্টু 9.8 ইন্টু 18 ভাগ এটা হচ্ছে 84,000 ইন্টু 0.6। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আগের ভাগটা একটু করে আসতে হবে আমাকে। 2000 ইন্টু 9.8 ইন্টু 18 ভাগ 60 ইন্টু 0.7। প্রিয় শিক্ষার্থীরা, আমার যে গদাগের যে পি ইন, সেই পি ইনে একটু প্রবলেম ছিল, আবার সেই প্রবলেমটা হয়েছে। সেটা হচ্ছে এখানে আসলে আমি প্রথমবারই ঠিক লিখেছিলাম 8,400ই হবে। ঠিক আছে, এটা আমার অঙ্কের যে গাণিতিক ক্যালকুলেটর করেছি, আমার অঙ্ক করার ভুল, সেটা অঙ্কের ভুল না। তাহলে এটা হচ্ছে এখানে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 70 সেকেন্ড। তাহলে অতএব আমরা অঙ্কটা থেকে কি বলতে পারি, পূর্বের তুলনায় 10 সেকেন্ড বেশি সময় লাগবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, খুব সহজ আরেকটি অঙ্ক আমরা সলভ করে ফেললাম। বরিশাল বোর্ড 2017 সালের অঙ্ক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর পরবর্তীতে 2016 সালের অঙ্ক নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের ক্লাস এই পর্যন্তই। আপনারা ফিজিক্স ল্যাবের সাথেই থাকবেন। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং গুরুত্বপূর্ণ ক্লাসগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে আপনারা বেল আইকনটি প্রেস করে রাখবেন। প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অল দ্য বেস্ট।